Assalamu alaikum everyone. Today I will solve the task that I gave you yesterday. দেখো এখানে গতকালকে আমি যে টাস্কটা তোমাদেরকে দিয়েছিলাম এটা সমাধানটা আমি করছি। তোমরা অবশ্যই বাসায় করেছো এবং দেখো তোমাদের সাথে মিলে কিনা। সালাম এন্ড সালমা আর সিবলিংস। সিবলিং হচ্ছে ভাই বোন আর স্পাউস হচ্ছে স্বামী স্ত্রী। সালাম এন্ড সালমা হচ্ছে ভাই বোন। দে রিড ইন আ লোকাল প্রাইমারি স্কুল। তারা একটা গ্রামের স্থানীয় একটা প্রাইমারি স্কুলে তারা পড়াশোনা করে। সালাম ইজ ইন ক্লাস 5। সালাম ক্লাস 5-এ পড়ে। হোয়ারে যেখানে হার সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। দেখো হার সিস্টার, এখানে দেখো আমরা সবসময় জানি পজেসিভ প্রোনাউনগুলো হার পজেসিভ, হার, হিজ, দেয়ার, মাই, এগুলো হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনগুলো সব সময় তার আগের নাউন অনুযায়ী বসবে। তাহলে দেখো আগের নাউন আছে কে সালাম, তাহলে সালাম তো একজন ছেলে, তো যার কারণে এখানে হিজ হার হবে না, এখানে হবে সালামের জন্য এখানে হবে হিজ। হিজ সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। দে গো টু, এখানে দেখো দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়, এখানে কোনো প্রবলেম নেই। কারণ হচ্ছে দে তারা, সালাম এবং সালমা দুজনকে বোঝানো হয়, তাহলে এখানে কোনো প্রবলেম নেই। দে গো টু স্কুল টুগেদার, একসাথে তারা স্কুলে যায়। সামটাইমস মাঝে মাঝে। দে টেক রিক্সা, এখানেও কোনো প্রবলেম নেই কারণ আগের সেন্টেন্সও দে আছে, পরের সেন্টেন্সও দে, তাইলে এখানে কোনো প্রবলেম নেই। দে টেক রিক্সা, মাঝে মাঝে তারা রিক্সা নেয়, মাঝে মাঝে তারা রিক্সা নেয়। বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম, এখানে দেখো প্রবলেম আছে, তাহলে ইটইজটা কি দ্য স্কুল, স্কুল হচ্ছে 5 কিলোমিটার দূরে, তাহলে এখানে হচ্ছে ইট না দিয়ে এখানে হবে দ্য স্কুল। দ্য স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে, দেখো ফ্রম হিজ, বাড়িতে একজনের না দুজনেরই, তাহলে ফ্রম দেয়ার হোম, ফ্রম দেয়ার হোম। টুডে শি ইজ গোয়িং টু স্কুল, এখানে দেখো হঠাৎ করে শি চলে আসছে, তাহলে টুডে শি, দেখো আগের সেন্টেন্সের সাবজেক্ট কি আছে দে, তাহলে হঠাৎ করে এখানে শি আসতে পারে না, তাহলে শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। খুব সহজে বোঝা যাচ্ছে যে সালাম যেহেতু অসুস্থ সালমা যাচ্ছে, তাহলে যার কারণে এখানে শি হবে না, এখানে হবে সালমা। সালমা ইজ গোয়িং টু স্কুল, সালমা স্কুলে যাচ্ছে। উইথ হার ফাদার, দেখো এখানে পজেসিভ প্রোনাউন, সালমার কারণ এখানে হার হয়েছে। উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার, এখানেও দেখো কোনো অসুবিধা নেই কারণ এখানে সালমা, সালমার জন্য এখানে হার বসবে। হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিং মেডিসিন, তাহলে হি কে, হি হচ্ছে সালাম। সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, তাহলে এখানে হি এর জায়গায় হবে সালাম। দেখো আমার মনে হয় তোমাদের হয়েছে। আজকে আমরা আরেকটু ডিফিকাল্টগুলো একটু আলোচনা করব। দেখো তাহলে আমরা একটু ডিফিকাল্টগুলো আলোচনা করছি। আচ্ছা দেখো আমরা আরেকটা বোর্ড প্রশ্ন যেগুলো একটু সামান্য ডিফিকাল্ট এগুলো আমরা আলোচনা করছি। দেখো সানলাইট সূর্য রশ্মি ইজ দ্য সোর্স, উৎস অফ অল এনার্জি, সকল শক্তির, অফ দ্য আর্থ, বিশ্বের। অল লিভিং বিংস, যে সকল জীবিত বস্তুগুলো আর ডিপেন্ডেন্ট, এরা নির্ভর করে, অফ দিস, কিসের উপর নির্ভর করে? তুমি দিতে পারো এখানে এনার্জি সানলাইট, সানলাইটের উপরে নির্ভর করে, তাহলে আপন দিস সানলাইট, এখানে তুমি তাহলে দিয়ে দিতে পারো আপন দিস সানলাইট। শোনো তুমি মনে রাখবা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যখন আসবে তখন কিন্তু এটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং এরপরে একটা অধিকাংশ সময়ই এখানে একটা নাউন যোগ করতে হয়। তারপর দেখো গ্রিন প্ল্যান্টস, যে সবুজ উদ্ভিদগুলো, আর দ্য প্রডিউসার, এগুলো উৎপন্ন করে বা উৎপাদক, অফ দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে আমাদের জীবজগৎ, বস্তু জগৎ, পুরো পরিবেশের যে একটার সাথে একটা সম্পর্ক, এটাকে ইকোসিস্টেম বলা হয়। তাহলে দেখো সবুজ উদ্ভিদগুলো আর দ্য প্রডিউসার অফ দ্য ইকোসিস্টেম, অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অফ ইট, কিসের? দেখো ইট, তাহলে অল প্ল্যান্টস, সকল প্ল্যান্টস এবং অ্যানিমালস অফ দ্য ইকোসিস্টেম, ইকোসিস্টেমের সকল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালগুলো, তাহলে দ্য অল plants and animals of the ecosystem.
আর ইন্টারকানেক্টেড। শোনো এখানে কিন্তু আর ঠিক থাকবে, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এটা হচ্ছে সাবজেক্ট। আর অফ দ্য ইকোসিস্টেম এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা জানি প্রেপোজিশনাল ফ্রেজের উপর সাবজেক্ট বা অবজেক্ট নির্ধারণ হয় না, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এটা প্লুরাল, যার কারণে এখানে আর হয়েছে। আর ইন্টারকানেক্টেড সিরিয়ালি, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে, দেয়ার ডেভেলপস এখানে একটা বর্ধিত হয়, উন্নত হয়, আ ফুড চেইন একটি খাদ্য শৃঙ্খল, অ্যামং দিস, দিস মানে কি, অ্যামং দিস কিসের মধ্যে, খাদ্য শৃঙ্খল হয় আসলে দেখো প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসের মধ্যে। অর্থাৎ দেখা যায় যারা অ্যানিমালস রয়েছে তারা প্ল্যান্টস খেয়ে বেঁচে থাকে, তো যার কারণে অ্যামং দিস দ্বারা এখানে বোঝায় যে অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তাহলে দিস তুমি এটা দিয়ে দিতে পারো যে দিস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। তাহলে এই ফুড চেইন, অর্থাৎ এই ফুড চেইনটা যে দেখো এখানে কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে এরপরে একটা নাউন বসেছে। তাহলে দিস দ্য ট্রান্সফার, আর এই যে স্থানান্তরণ অফ ফুড এনার্জি খাদ্যের টেক্স প্লেস সংগঠিত হয় ফ্রম প্রডিউসার্স থ্রু এ সিরিজ অফ ফুড লেভেলস, এটা বিভিন্ন স্তরে সম্পন্ন হয়। এটা দ্বারা আসলে বোঝানো হয়েছে যেমন সানলাইট থেকে যে আমাদের প্ল্যান্টসগুলো রয়েছে এগুলো যেমন খাদ্য পায়, আবার প্ল্যান্টস থেকে যারা অ্যানিমালস রয়েছে তারা আবার খাদ্য পায়, এভাবে। প্রডিউসার থ্রু এ সিরিজ অফ ফুড লেভেল, দিস ইজ কল্ড, তাহলে দিস ইজ কল্ড ফুড চেইন অফ দ্য ফুড ইন দ্য ইকোসিস্টেম। তাহলে দিস কোনটাকে বলা হয়, উপরের সেন্টেন্সে খেয়াল করো, দ্য ট্রান্সফার অফ ফুড এনার্জি, তাহলে এই যে স্থানান্তরণ ফুড এনার্জি এটাকেই কিন্তু বলা হয় ফুড চেইন। তাহলে দিসের জায়গায় হবে দ্য ট্রান্সফার অফ ফুড এনার্জি, দ্য ফুড এনার্জি। তাহলে এখানে হবে দ্য ট্রান্সফার অফ ফুড এনার্জি ইজ কল্ড ফুড চেইন অফ ফুড ইন দ্য ইকোসিস্টেম। দেয়ার আর নিউমেরাস, অসংখ্য ফুড চেইন রয়েছে ইন অ্যান ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেমে মানে বাস্তুতন্ত্র। ফুড চেইন ডাজ নট ওয়ার্ক ইন আইসোলেশন, অর্থাৎ একাকী যে ফুড চেইনগুলো এটা একাকী কখনো কাজ করে না। দিস আর লিঙ্কড টুগেদার ফ্রম আ ফুড ওয়েব, তাহলে দিস কিগুলা, দিস হচ্ছে ফুড চেইন। তাহলে ফুড চেইনের কথা বলা হয়েছে যে একটা ইকোসিস্টেমে অনেকগুলো ফুড চেইন রয়েছে, এগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। ওয়েব যেরকম কানেক্টেড, মাকড়সার জাল যেমন একটার সাথে একটা কানেক্টেড, ঠিক একইভাবে এখানে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে দিস ফুড চেইন। দেখো এখানেও কিন্তু একই কাহিনী ঘটেছে, এখানে ডেমনস্ট্রেটিভ রয়েছে যার কারণে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে তার সাথে একটা নাউন যুক্ত হয়েছে। শোনো আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তোমরা যখন পরীক্ষায় এগুলোর আনসার করবা তখন কিন্তু এভাবে কেটে ছেড়ে এভাবে লিখতে পারবা না, পুরো কিন্তু প্যাসেজটা উঠাতে হবে। আর যেখানে তুমি মূল প্যাসেজের সাথে তোমার অ্যান্সারে তুমি যেখানে পরিবর্তন করেছো এটা নিচে দাগ দিয়ে দিতে হবে। চলো আমরা, আর এটা মোটামুটি একটু ডিফিকাল্ট, তোমরা যদি এগুলা যত বেশি চর্চা করবে তত বেশি এগুলা পারবে। চলো আমরা আরেকটা ডিফিকাল্ট স্টেজে চলে যাব। দেখো আমরা আরেকটা বোর্ড প্রশ্নের এক্সপ্লেনেশনটা বুঝবো। হিউম্যান লাইফ, মানব জীবন অন দ্য আর্থ পৃথিবীতে ইজ ভেরি শর্ট, খুব সংক্ষিপ্ত। ইন দিস শর্ট স্প্যান অফ লাইফ, এই সংক্ষিপ্ত সময়ে হি শুড হ্যাভ ডেফিনিট এইম, তার থাকা উচিত নির্দিষ্ট উদ্দেশ্য, টু অ্যাটেইন সাকসেস, অর্জন করার জন্য সফলতা, ইন ইট ইহার মধ্যে, কিসের মধ্যে, ইন লাইফ, সাকসেস ইন লাইফ। এখানে দেখো আরেকটা এখানে প্রোনাউন রয়েছে হি। হ্যাঁ দেখো এখন প্রোনাউন যখন থাকবে সেখানে কিন্তু অবশ্যই একটা নাউনের দরকার। এখন হি দ্বারা বোঝানো হয়েছে মানুষ, কিন্তু এখানে আছে কিন্তু হিউম্যান লাইফ, মানব জাতি, যার কারণে এটা তুমি চেঞ্জ করলেও অসুবিধা নেই, কারণ হিউম্যান বা ম্যান এটার জন্য প্রোনাউন হচ্ছে হি, এটা ব্যবহার করা যায়। তো যার কারণে এখানে তুমি প্রোনাউনটা এখানে নাউন দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে এখানে তুমি দিবা ম্যান,
যে ম্যান শুড হ্যাভ ডেফিনিট এইম, মানুষের একটা মানে নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা উচিত, টু অ্যাটেইন সাকসেস, যে সফলতা অর্জন করার জন্য ইন লাইফ। ইন আদার ওয়ার্ডস, অন্য ক্ষেত্রে, ইট ইজ নাথিং বাট এ জার্নি। তাহলে কি দ্য লাইফ ইজ নট, শোনো, লাইফ আগে একবার উল্লেখ করা হয়েছে, যার কারণে এটাকে নির্দিষ্ট করা হয়েছে, যার কারণে লাইফটা আনকাউন্টেবল নাউন হওয়া সত্ত্বেও এটার পূর্বে আর্টিকেল দি যোগ হয়েছে। আমরা জানি যে আনকাউন্টেবল নাউন যেগুলো, সেগুলো যেমন ম্যাটেরিয়াল নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলার আগে আর্টিকেল দি বসে না, কিন্তু নির্দিষ্ট করে বোঝালে তখন আর্টিকেল ব্যবহৃত হয়। এজন্য এখানে হবে দি লাইফ। দি লাইফ ইজ নাথিং, এখানে তুমি দ্য লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টু রিচ দ্য ডেস্টিনেশন অফ দ্য জার্নি, অর্থাৎ এখানে পৌঁছার জন্য এভরি ম্যান হ্যাজ সাম প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রামস, প্রত্যেকটা মানুষের কিছু পরিকল্পনা, প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রামস থাকা দরকার। ইট ইজ হিজ এইম, এটা হচ্ছে, তাহলে এটা কোনটা, এটা হচ্ছে এই যে দিস প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রামস, তাহলে এখানে তুমি ইট হবে না, এখানে হবে দিস প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রামস, প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রামস। দেখো এখানে কিন্তু প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রামস, এটা কিন্তু প্লুরাল আছে, যার কারণে এখানে ইজ হবে না, এখানে দিবা হচ্ছে তুমি আর। তাহলে দিস প্ল্যান্স অ্যান্ড প্রোগ্রাম আর হিজ এইম। দেখো হিজ কেন হলো, কারণ এখানে কিন্তু এভরি ম্যান আছে, যার কারণে হিজে কিন্তু কোনো প্রবলেম নেই। দেখো অ্যান এইম ইজ দ্য কর্নার স্টোন টু, তাহলে যে মূল চালিকা শক্তি, অ্যান এইম, একটা এইম হচ্ছে একটা মানুষের সফলতার জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি। এ লাইফ, একটা জীবন, উইদাউট ইট কি ছাড়া, উইদাউট এইম, এ লাইফ উইদাউট এইম, উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া যে কোনো জীবন, ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, মানে যেটা দিয়া এদিকে ওদিকে নেয়, তাহলে এটা হচ্ছে রাডার। তাহলে এই যে মানুষের জীবনের এ লাইফ উইদাউট এইম, মানুষের জীবনের এইম ছাড়া যেটা, সেটা হচ্ছে একদম শিপ উইদাউট এ রাডার। অ্যান এইম, একটা উদ্দেশ্য, হেল্পস এ ম্যান, একজন মানুষকে সহযোগিতা করে, টু গেইন হিজ, দেখো টু গেইন হিজ কমিটেড, এখানে দেখো অ্যান হেল্প এ ম্যান, এ ম্যান আছে, যার কারণ এখানে হিজে কোনো প্রবলেম নেই, কারণ এ ম্যানের জন্য এর পজিটিভ হচ্ছে হিজ। টু গেইন হিজ কোভেটেড অবজেক্টিভ, তার নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য। সো ইন অর্ডার টু বি সাকসেসফুল, সফলতা হওয়ার জন্য, ইন লাইফ, জীবনে, ইট শুড বি ফিক্সড আর্লিয়ার, তাহলে এইম শুড বি, তাহলে দ্য এইম আগে একবার উল্লেখ হয়েছে, এজন্য এখানে হবে দ্য এইম শুড বি ফিক্সড আর্লিয়ার। চলো আমরা আরেকটা করব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। দেখো আরেকটা বোর্ড প্রশ্ন আমরা আলোচনা করছি, দ্য ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার। তোমরা সাভারের ন্যাশনাল মেমোরিয়ালটা দেখেছো, আমাদের জাতীয় স্মৃতিসৌধ। দ্য ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার, সাভারে অবস্থিত আমাদের যে জাতীয় স্মৃতিসৌধটা রয়েছে, ইজ আ সিম্বল, এটা একটা প্রতীক, অব দ্য নেশনস রেসপেক্ট, একটা জাতির সম্মানের, ফর দ্য মার্টিয়ার্স, শহীদদের জন্য, অফ ওয়ার অফ লিবারেশন, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধে যেসব শহীদরা, যেসব মানুষেরা শহীদ হয়েছে, তাদের জন্য, তাদের সম্মানার্থে ন্যাশনাল মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। এখানে শোনো, তোমাকে কিন্তু প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে হবে, তাহলে তুমি এটা খুব সহজে করতে পারবে। দেখো দে হ্যাভ স্যাক্রিফাইসড, এখন দেখো প্রথম সেন্টেন্সে কোনো প্রবলেম নেই, এখন দে, হঠাৎ করে তুমি দে আসলো, এখন দে কারা, দেখো দে কিন্তু মার্টিয়ার্সরা, বোঝা যাচ্ছে যে দে হ্যাভ স্যাক্রিফাইসড, তারা উৎসর্গ করেছিল দেয়ার লাইফস। দেখো এখন দেটাকে যদি তুমি রাখো তাহলে কি প্রবলেম, চিন্তা করো। এখন দে হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এখন দেখো এই বাক্যে এখানে দে কি আমরা বুঝছি, কিন্তু দ্য লিবারেশন, দ্য মার্টিয়ার্স, এটা হচ্ছে এখানে বসার কথা, কিন্তু এখানে দেখো দে দ্বারা মার্টিয়ার্স আছে, তারপরে দেখো এখানে অনেকগুলা নাউন রয়েছে,
ওয়ার অফ লিবারেশন আছে, ন্যাশনাল মেমোরিয়াল আছে, সাভার আছে, অনেক কিছু আছে। তাহলে অনেকগুলা নাউন একটা সেন্টেন্সে যখন থাকবে তারপরে তুমি হঠাৎ করে এখানে দিয়ে দিতে পারবে না, তাহলে এটাকে তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। তাহলে দে দ্বারা এখানে বুঝাবে দ্য মার্টিয়ার্স, এখানে তুমি দিবা হচ্ছে দ্য মার্টিয়ার্স। তাহলে শহীদরা হ্যাভ স্যাক্রিফাইসড, তারা স্যাক্রিফাইসড করেছে, উৎসর্গ করেছে, দেয়ার লাইফস, তাদের জীবন, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। ইন্ডিপেন্ডেন্স বানানো কিন্তু সবগুলা এটা খেয়াল রাখবে। ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের স্বাধীনতার জন্য। উই হ্যাভ গট ইট, উই হ্যাভ, আমরা এটা পেয়েছি। উই হ্যাভ গট ইট, আমরা এটা পেয়েছি। কিসের জন্য পেয়েছি? ইট, ইহা। আচ্ছা শোনো, এখন দেখো উই কিন্তু একটা প্রোনাউন, তাহলে উইতে কেন প্রবলেম নেই? শোনো, এটা এই প্যাসেজটা এটা আমরা নিজেরা একটা দেখা যায় একটা সাধারণ আলোচনা, যার কারণে এখানে তারা এখানে সমস্ত মানবজাতিকে ইঙ্গিত করা হয়েছে, যার কারণে উইর এখানে কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে দেখো উই হ্যাভ গট ইট, আমরা এটা পেয়েছি, এটা কোনটা? ইন্ডিপেন্ডেন্স। তাহলে উই হ্যাভ গট ইন্ডিপেন্ডেন্স। তাহলে উই হ্যাভ গট ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা পেয়েছি। বাট উই ক্যানট রিচ, কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। দ্য ফ্রুট অফ ইট টু দেম, এটা আমরা, তাহলে ফ্রুট অফ ইন্ডিপেন্ডেন্স, এখানেও ইটের জায়গায় ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স টু দেম, দেম মানে কারা? মানে আমাদের দেশের মানুষের কাছে। টু দেম, এটা আমরা পৌঁছাতে পারিনি। সো দিস ইজ বিল্ট, দেখো দিস, তাহলে দিস ইজ বিল্ট টু শো রেসপেক্ট, দিস ইজ বিল্ট, এটা নির্মাণ করা হয়েছে। এটা কোনটা? এটা হচ্ছে কি? দ্য ন্যাশনাল মেমোরিয়াল। তাহলে এখানে তুমি দিবা যে সো দিস ন্যাশনাল মেমোরিয়াল, এখানে তুমি দিবা সো দিস ন্যাশনাল, সো দিস ন্যাশনাল মেমোরিয়াল ইজ বিল্ট, এটা নির্মাণ করা হয়েছে। টু শো রেসপেক্ট, সম্মান প্রদর্শন করার জন্য। টু দেম, তাদেরকে। তাহলে দে কারা? দেম কারা? মার্টিয়ার্সরা। তাহলে টু দ্য মার্টিয়ার্স। ইট ইজ বিল্ট উইথ কনক্রিট, দেখো এখানে ইট, এখানে এই সাবজেক্টের শুরুতে ইট রয়েছে, পরের সেন্টেন্সের মানে আগের সেন্টেন্সে দেখো সাবজেক্ট রয়েছে দ্য ন্যাশনাল মেমোরিয়াল। তাহলে দ্য ন্যাশনাল মেমোরিয়ালের জন্য ইট বসতে পারে, এটা কোনো প্রবলেম নেই। তাহলে ইট ইজ বিল্ট উইথ কনক্রিট, এটা কনক্রিট, লোহা, সিমেন্ট এগুলো দ্বারা তৈরি। বাট মেড অফ ব্লাড, কিন্তু মূলত এটা রক্ত দ্বারা তৈরি। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট, এটা এমন একটা অর্জন। দ্য ডাইমেনশনস, মাত্রা, আয়তন, অফ হুইচ, যেটার ক্যান বি মেজার্ড, অর্থাৎ এটা এমন একটা অর্জন যেটার ডাইমেনশন, মাত্রা বা আয়তন, এটা পরিমাপ করা যায়। বাট কিন্তু ইট স্ট্যান্ডস ফর মানে বোঝানো, রিফার্স, এটা বোঝায় অ্যান অ্যাচিভমেন্ট, এটা এমন একটা অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে হুইচ ইজ ইমেজারেবল, যেটা পরিমাপ করা যায় না। ইট স্ট্যান্ডস আপরাইট, এটা সোজা হয়ে দণ্ডায়মান রয়েছে। ফর দ্য মিলিয়ন্স অফ মার্টিয়ার্স, লক্ষ লক্ষ মার্টিয়ার্সদের জন্য। হু লেড ডাউন দেয়ার লাইফস, দেখো এখানে কোনো প্রবলেম নেই। তাহলে এখানে দেখো মিলিয়ন্স অফ মার্টিয়ার্স, যার কারণে এখানে দেয়ার, এখানে কোনো অসুবিধা নেই। ইট স্ট্যান্ডস, ইট দ্বারা এখানে ন্যাশনাল মেমোরিয়ালকে বোঝানো হয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। কারণ দেখো ওই সেন্টেন্সে ন্যাশনাল মেমোরিয়াল রয়েছে, তারপরের সেন্টেন্সের সাবজেক্ট ইট রয়েছে, তারপরের সেন্টেন্সের সাবজেক্ট ইট রয়েছে, তার মানে এখানে কোনো প্রবলেম নেই। মার্টিয়ার্স, ইট স্ট্যান্ডস আপরাইট ফর দ্য মোস্ট মুভিং, মুভিং হচ্ছে অ্যালিউরিং, অ্যাট্রাকশনাল। দ্য মোস্ট মুভিং সাইট অফ দ্য কমপ্লেক্স, কমপ্লেক্সের সবচেয়ে মানে মুগ্ধকরক, ফ্যাসিনেটিং, ক্যাপটিভেটিং। তাহলে এটা হচ্ছে কি? ইজ দ্য সেভারেল গ্রেভস অফ দেম, কাদের কবর? সেভারেল গ্রেভস অফ দ্য মার্টিয়ার্স। স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস, কবরের সামনে দাঁড়িয়ে। উই বো ডাউন আওয়ার হেড, আমরা আমাদের মাথা নত করি। ইন রেসপেক্ট, সম্মানে। অ্যাজ দ্য টাওয়ার শো অফ সিম্বলাইজিং দ্য লফটিনেস অফ দেয়ার স্পিরিট, তাহলে তাদের বিশালতা। অফ দেয়ার, দেয়ার, দেয়ার কারা? মার্টিয়ার্সরা। তাহলে অফ মার্টিয়ার্স, অফ মার্টিয়ার্স।
অফ মার্টিয়ার্স স্পিড। আমি আজকে এখানে ক্লাস শেষ করব। আমার মনে হয় তোমরা এখানে বুঝতে পেরেছো। আমি একটা এক্সারসাইজ দিব, একটা এক্সারসাইজের পরেই আমি ক্লাসটা শেষ করব। শোনো, প্রোনাউন রেফারেন্সিংয়ে যদি তুমি তোমার দক্ষতা অর্জন করতে চাও, তোমাকে অনেক বেশি বেশি এক্সারসাইজ করতে হবে। তুমি করবা হচ্ছে তোমার যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এগুলো এক পাশে রাখবা, আরেক পাশে হচ্ছে তোমার আনসার স্ক্রিপ্টটা অর্থাৎ আনসার শিটটা রাখবা। আনসারটা দেখে দেখে তুমি প্রথমে বোঝার চেষ্টা করবা যে এগুলা কেন হয়েছে, এই পরিবর্তনটা কেন হয়েছে, এই পরিবর্তনটা কেন হয়েছে। এভাবে যদি তুমি 10 থেকে 15টা, আমি তো মোটামুটি 10টার মতো এক্সারসাইজ তোমাদেরকে করিয়ে দিয়েছি। এরপর যদি তোমরা আরও 10টা যদি নিজের থেকে বুঝে বুঝে করো, আমি আশা করব যে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার একটা হোমওয়ার্ক। Here is an example for you. Actually, this time is a blessing for you. If you utilize this time, you will be successful in your life. আমি আশা করব যে তোমরা এটা কমপ্লিট করবে এবং আমাকে এটা কমেন্টসে অথবা পার্সোনালি আমার কাছে সেন্ড করবে। ওকে, থ্যাংক ইউ ফর বিং উইথ মি। And if you exercise more, you will be easily and able to understand the pronoun referencing. Allah Hafiz. Thank you all.